সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে সবার প্রথমে যেটা চলে আসবে সেটি হলো বাংলাদেশের দ্বীপসমূহ। এর পরে আমরা আলোচনা করব কিছু দ্বীপের মোহনা। তারপর আমরা আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চরগুলো অবস্থিত আছে সে সম্পর্কে, এবং সর্বশেষ আমরা আলোচনা করব বাংলাদেশের পাহাড় পর্বতসমূহ। চলো আমরা আলোচনা শুরু করি বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে। বাংলাদেশের দ্বীপসমূহের মধ্যে কোথায় কোন দ্বীপ অবস্থান করছে এবং সেই দ্বীপগুলোর সম্পর্কে বিশেষ কি তথ্য সেগুলো আমরা জানবো। কারণ পরীক্ষায় দ্বীপের অবস্থান সম্পর্কে আসে, ঠিক তেমন ভাবে আসে ওই দ্বীপ কিসের জন্য বিখ্যাত বা সেখানে গুরুত্বপূর্ণ কি অবস্থান করছে সে সম্পর্কে। সবার প্রথমে আমরা যে দ্বীপ পড়বো সেটা হচ্ছে ভোলা দ্বীপ। তোমরা সবাই জেনে থাকবে ভোলা দ্বীপ, এটি আমরা জানি একটা জেলা হিসেবে, কিন্তু ভোলা কিন্তু একটা দ্বীপও। কারণ দ্বীপের সংজ্ঞা যদি তোমরা জানতে চাও তাহলে সেটি হলো যে ভূখণ্ডের চারপাশেই পানি, সেই ভূখণ্ডকে বলা হয় দ্বীপ। ঠিক এই ভোলা, এই যে জেলাটি, এই জেলা কিন্তু একটা দ্বীপও, কারণ এই ভোলা জেলার চারপাশে কিন্তু পানি। তো এই ভোলার দ্বীপের অবস্থান ভোলা জেলাতেই। এবং বিশেষ তথ্য হিসেবে এখানে আছে এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং এটি একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। আর কোনো জেলায় কিন্তু দ্বীপ না বাংলাদেশের। এরপর আসবে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, সেটি হলো এই ভোলা। এবং এই ভোলার পূর্ব নাম ছিল শাহবাজপুর, এবং এই ভোলাকে কিন্তু বলা হয় কুইন অফ আইল্যান্ড। এরপরে যে দ্বীপ নাম পড়বো সেটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন দ্বীপ এটা আমাদের সবচেয়ে পরিচিত একটা দ্বীপের নাম, এবং এই দ্বীপটা অবস্থান করছে কক্সবাজারে। এবং এই দ্বীপ কিন্তু বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কিনা নাফ নদীর মোহনায় অবস্থিত। এবং এই সেন্ট মার্টিন দ্বীপটি কিন্তু টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এবং এই সেন্ট মার্টিন যে দ্বীপটি, সেই দ্বীপটির আয়তন হচ্ছে মাত্র 8 বর্গ কিলোমিটার। এবং এই দ্বীপের আরেক নাম হলো নারকেল জিঞ্জিরা। যেহেতু এখানে প্রচুর নারকেল গাছ থাকে, এই কারণে এই এলাকাটার নাম বা এই দ্বীপের নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। এরপরে আমরা যে দ্বীপের নাম পড়বো সেটা হচ্ছে ছেড়া দ্বীপ। এই ছেড়া দ্বীপ কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের সাথে সম্পর্কিত। সেন্ট মার্টিন দ্বীপ থেকে আরো যদি দক্ষিণে যায় তাহলে আমাদের এই ছেড়া দ্বীপটা পাওয়া যাবে। কিন্তু এই মাঝে মাঝে যখন বর্ষাকাল বা যখন পানি বেশি থাকে কিন্তু এই ছেড়া দ্বীপটা কিন্তু ডুবে যায়, কিন্তু যখন আবার শুষ্ক মৌসুম বা শীতকালে চলে আসে তখন এই দ্বীপটা আবার জেগে ওঠে। এবং এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান, এই দ্বীপটি অর্থাৎ ছেড়া দ্বীপ। এরপরে আমাদের যে দ্বীপটা নিয়ে কথা বলবো সেটি হলো কুতুবদিয়া। এবং কুতুবদিয়া অবস্থান করছে কক্সবাজার জেলায়। এবং কুতুবদিয়ায় কিন্তু একটি বাতিঘর আছে, যেই বাতিঘর কিনা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছে। অর্থাৎ সমুদ্রে জাহাজ বা নৌকাগুলোকে রাতের বেলা আলো দেখানোর জন্য কিন্তু এই কুতুবদিয়া দ্বীপে সেই তৎকালীন ব্রিটিশ আমলে কিন্তু সেখানে লাইট অর্থাৎ বাতি স্থাপন করা হয়েছিল, বাতির টাওয়ার। এই কারণে এটাকে অনেক সময় বলা হয় বাংলাদেশের লাইট হাউস হচ্ছে এই কুতুবদিয়া বাতিঘর। মহেশখালী দ্বীপ, এই মহেশখালী দ্বীপ অবস্থান করছে কক্সবাজার জেলায়। এবং এই মহেশখালী কিন্তু বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, বাংলাদেশে আর কোনো দ্বীপে পাহাড় নেই, কিন্তু এই দ্বীপে পাহাড় আছে। এবং মহেশখালী দ্বীপ আরেকটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত সাথে সাথে, সেটি হলো এই মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দির অবস্থান করছে। এবং এরপরে আমরা বলবো সোনাদিয়া দ্বীপ। যে সোনাদিয়া দ্বীপ কক্সবাজারে, এবং এই সোনাদিয়া দ্বীপ আয়তনে 9 বর্গ কিলোমিটার, এবং এটি মৎস্য আহরণ ও অতিথি পাখিদের জন্য একটা অভয়ারণ্য। এরপরে বলবো সন্দ্বীপ। সন্দ্বীপ এটা চট্টগ্রামের একটি থানা, একটি দ্বীপও। এবং এই সন্দ্বীপে কিন্তু প্রাচীনকালে জাহাজ নির্মাণ করা হতো, কিন্তু বর্তমানে বাংলাদেশে কোথাও ওইভাবে জাহাজ নির্মাণ করা হয় না। কিন্তু এই সন্দ্বীপের এলাকায় এখন কি হয়, জাহাজ ভাঙ্গা হয়। বাংলাদেশের জাহাজ ভাঙ্গা শিল্প যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুমিরা এলাকা, এবং সেটা কিন্তু সন্দ্বীপের খুব কাছাকাছি এলাকায়।
এরপরে আমরা যে দ্বীপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিঝুম দ্বীপ, এবং এই নিঝুম দ্বীপটা কিন্তু নোয়াখালী জেলায় অবস্থান, এবং এর মধ্যে এই নিঝুম দ্বীপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটি হলো এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত যেমন ঘটছে, ঠিক তেমন ভাবে এটি কিন্তু আয়তন কিন্তু অনেক বড়, 91 বর্গ কিলোমিটার। আমরা অন্যান্য দ্বীপ পড়লাম সেগুলো ছিল 8 বা 9 বর্গ কিলোমিটার, কিন্তু এই নিঝুম দ্বীপ কিন্তু আয়তনে অনেক বড়, সেটি 91 বর্গ কিলোমিটার। এরপর এই দ্বীপের পূর্ব নাম যদি দেখি, এই দ্বীপের পূর্ব নাম হচ্ছে বাউলার চর। এরপর আমরা আরেকটি দ্বীপের নাম পড়বো, সেটি হচ্ছে মনপুরা দ্বীপ। এই মনপুরা দ্বীপ কিন্তু ভোলা জেলায়, অর্থাৎ আমরা একটু আগে বলছি যে দ্বীপ জেলা কিন্তু ভোলা, আবার সেই দ্বীপ জেলার এই আরেকটি অংশ হচ্ছে মনপুরা দ্বীপ, সেটিও ভোলায়। এবং এখানে কিন্তু প্রাচীনকালে পর্তুগিজরা যখন ব্যবসা করত, তারা কিন্তু এখানে বসবাস করত। পর্তুগিজরা মনপুরা দ্বীপে তাদের বসবাস, সাথে সাথে তারা বিভিন্ন ধরনের ব্যবসাও করত এই দ্বীপে। এরপর বলবো দক্ষিণ তালপট্টি দ্বীপ। যে তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলায় অবস্থান, এবং এই দ্বীপটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের মাঝে কিন্তু একটা বিরোধপূর্ণ একটা দ্বীপ। তার সাথে সাথে এটি কিন্তু হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়। এবং যেহেতু এটি একটি বিরোধপূর্ণ দ্বীপ, এই কারণে বাংলাদেশ এর আরেকটা নাম দিয়েছিল, তার সাথে সাথে ভারতও কিন্তু আরেকটা নাম দিয়েছে। ভারত নাম করেছিল নিউমোর দ্বীপ, আর বাংলাদেশ এই দ্বীপের নামকরণ করেছিল পূর্বাশা দ্বীপ। এবং এই দ্বীপটা কিন্তু খুবই ছোট দ্বীপ, এবং 8 বর্গ কিলোমিটার। যদিও এটি একটি ছোট দ্বীপ, কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে, কারণ বাংলাদেশও এর মালিকানা চায়, আবার ভারতও এর মালিকানা চায়। কিন্তু খুবই হাস্যজনক কথা হলো, এই দক্ষিণ তালপট্টি দ্বীপ কিন্তু বর্তমানে ডুবে আছে, এটা আর জেগেই ওঠেনি প্রায় 20 বছর ধরে। এরপরে আমরা কিছু দ্বীপের মোহনা সম্পর্কে জানবো, অর্থাৎ ওই দ্বীপগুলো কোন নদীর মোহনায় অবস্থিত। আমরা অলরেডি কিছু দ্বীপ সম্পর্কে জেনে নিয়েছি, যেমন লাস্টে আমরা যেমন পড়লাম দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়, ঠিক তেমন আমরা আরো কিছু পড়বো। সেটি হলো নিঝুম দ্বীপ, সেটি হচ্ছে মেঘনা নদীর মোহনায় অবস্থান করছে। দক্ষিণ তালপট্টি দ্বীপ, সেটা হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থান। সেন্ট মার্টিন দ্বীপ নাফ নদীর মোহনায়। মনপুরা দ্বীপ মেঘনা নদীর মোহনায়, এবং দুবলাচর হচ্ছে পশুর নদীর মোহনায় অবস্থান। এরপরে আমরা যে বিষয়ে যাব সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের চর, অর্থাৎ এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চর আছে, সেই চর কোথায় অবস্থান করছে সেইভাবে আমাদের প্রশ্ন আসে। এবং বাংলাদেশের অন্যতম যে একটা চর সেটা হলো দুবলার চর, যেটা সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থান করছে এই দুবলার চর। এটি একটি বিখ্যাত চর, অনেকে ঘুরতে যায় যখন সুন্দরবনে, সেখানেই সেই চরে ঘুরতে যায়। এরপর আমরা বলবো চর মানিক ও চর জব্বার। এই দুটি চর হচ্ছে ভোলা জেলায়। এরপরে চর জংলি ও চর মনপুরা, অর্থাৎ এই 4টি যে চর মানিক, চর জব্বার, চর জংলি, চর মনপুরা, তার মধ্যে চর মনপুরা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কি ভোলা জেলায় অবস্থিত। এরপর চর আলেকজান্ডার হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি থানায় অবস্থান করছে। এবং মুহুরীর চর, এই মুহুরীর চর এটিও কিন্তু ফেনী জেলায় অবস্থিত, এবং এই মুহুরীর চর নিয়েও কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ রয়েছে। এরপর নির্মল চর হচ্ছে রাজশাহীতে। এরপর চর ফেশন ও চর কুকরিমুকরি, নামটা শুনতে একটু কেমন, বাট দেখো ভোলায় কিন্তু অনেক চর আছে। অলরেডি আমরা চর মানিক পড়েছি, চর জব্বার পড়েছি, এছাড়া চর জংলি, চর মনপুরা, ঠিক তেমন ভাবে চর ফেশন, চর কুকরিমুকরি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলায় অবস্থান করছে। এবং ঠ্যাঙ্গার চর নোয়াখালী, এবং ভাসান চর চট্টগ্রাম। ভাসান চর অবস্থান করছে চট্টগ্রামে, এবং এই ভাসান চরেই কিন্তু রোহিঙ্গাদের পুনর্বাসন করা হচ্ছে, তাই এই ভাসান চরটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে বিষয়ে যাব, আমরা যে বিভিন্ন ধরনের বাংলাদেশে পাহাড় এবং পর্বত অবস্থান করছে, সেই সকল পাহাড়গুলোর নাম এবং তারা কোথায় অবস্থান করছে, এবং সেই পাহাড়গুলোর বিশেষ কি কি তথ্য রয়েছে তার সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম যে পাহাড়টা সেটি হলো গারো পাহাড়, এবং এই গারো পাহাড়টা কিন্তু বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এই গারো পাহাড়ের অবস্থান, এবং এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, এবং এই পাহাড়ের পাদদেশে কিন্তু গারো উপজাতিদের
বসবাস। যেহেতু গারো উপজাতিরা এই পাহাড়ের আশেপাশে বসবাস করে, এই কারণে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে গারো পাহাড়। এরপরে আরেকটি পাহাড় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিম্বুক পাহাড়। এবং চিম্বুক পাহাড় কিন্তু বান্দরবন জেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবং এই চিম্বুক পাহাড়ের আবার নাম রয়েছে, সেটি হলো কি পাহাড়ের রানীও একে বলা হয়, আবার একে কালা পাহাড়ও বলা হয়। পরবর্তীতে আমাদের যে পাহাড়ে যাব সেটা হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড় হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত। লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত এবং এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর। তোমাদেরকে বলে রাখি, লালমাই পাহাড়ের কিন্তু গড় উচ্চতা যদি প্রশ্ন আসে, লালমাই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এটি বেশি বড় পাহাড় না, ছোট পাহাড়, এবং এই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এরপর আমরা আলুটিলা পাহাড়। আলুটিলা পাহাড় পর্যটনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ গন্তব্য সবার, এবং এই পাহাড়ে খাগড়াছড়িতে অবস্থিত এবং খাগড়াছড়ির সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই আলুটিলা পাহাড়। এবং এখানে জুম চাষ হয়। পাহাড়ে যেভাবে যেই ধরনের চাষ পদ্ধতি, সেই চাষ পদ্ধতিকে বলা হয় জুম চাষ পদ্ধতি, এবং সেখানে কিন্তু এই পাহাড়েও কিন্তু জুম চাষ হয়। কুলাউড়া পাহাড়। কুলাউড়া পাহাড় মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং এই কুলাউড়া পাহাড় কিন্তু ইউরেনিয়ামে খুবই সমৃদ্ধশালী এবং ধারণা করা এখানে প্রচুর ইউরেনিয়াম অবস্থান করছে। এবং এই ইউরেনিয়াম কিন্তু মূলত পারমাণবিক বোমা তৈরি করার জন্য খুবই কাজে লাগে, এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ সম্পদের ক্ষেত্রে কাজে লাগে। এরপরে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত এবং এই সীতাকুণ্ডটা হচ্ছে চট্টগ্রামে একটি থানা এবং এটি হিন্দুদের এক তীর্থস্থান হিসেবে পরিচিত, কারণ এই চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায় চন্দ্রনাথ মন্দির নামক একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরে হিন্দুরা তীর্থ করে। এবং এই পাহাড়ে কিন্তু একটি গরম ঝর্ণা রয়েছে, গরম পানির ঝর্ণা। সেই ঝর্ণাটা এই চন্দ্রনাথ পাহাড়ে অবস্থান করছে, যেটা কিনা সীতাকুণ্ডতে। এরপরে আমাদের যেই পাহাড় সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো হিমছড়ি পাহাড়। এই হিমছড়ি পাহাড় কক্সবাজার জেলায়, এবং আমরা যখন ঝর্ণা ও জলপ্রপাত পড়েছিলাম তখন এই সম্পর্কে জেনেছিলাম এই হিমছড়ি ঝর্ণা হলো শীতল পানির ঝর্ণা, কারণ এখান থেকে যে ঝর্ণা পরে প্রবাহিত হয় সেটি শীতল পানির। এরপরে বাটালি পাহাড়। এই বাটালি পাহাড় চট্টগ্রাম শহরে এবং এটি হচ্ছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়, বাটালি পাহাড়। এরপরে মইভার পাহাড়। এই মইভার পাহাড় হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থান এবং হালদা যে নদী, সেই নদীর উৎপত্তি কিন্তু এই মইভার পাহাড় থেকে হয়েছে। এরপরে নীলগিরি পাহাড়, যেটি কিনা বান্দরবনে অবস্থান করছে এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, কারণ পুরো বান্দরবনই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এবং নীলগিরি কিন্তু বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যটন স্থান। তারপরে আমরা যে পাহাড় সম্পর্কে জানবো, এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। সেই পাহাড়ের নাম হচ্ছে সাফা হাফং। এটি বান্দরবন জেলায় অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ সাফা হাফং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং এর অপর নাম হচ্ছে মদকটং। এবং যদি এর উচ্চতা দেখি তাহলে দেখবো যে এটি হচ্ছে 1339 মিটার এবং যদি ফুটে হিসাব করা হয় তাহলে হচ্ছে এটা 3451 ফুট। এখন আমাদের মধ্যে একটু প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে পড়লাম সাফা হাফং হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এবং সবার এর আগে স্লাইডে যেতে দেখলাম সেটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। তাহলে পাহাড় আর পর্বত শৃঙ্গের মধ্যে পার্থক্য কি? আসলে এটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। যেটা পার্থক্য সেটি হলো পাহাড়ে যেই চূড়াটা থাকে এটা অনেকটা ফ্ল্যাট থাকে, কিন্তু পর্বত শৃঙ্গে এটা সিংহের মতো থাকে, অর্থাৎ খাড়া থাকে। তো এই যে সাফা হাফং হচ্ছে পর্বত সিংহ হিসেবে সর্বোচ্চ এবং পাহাড় হিসেবে সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড়। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড় সম্পর্কে জানবো, যে পাহাড়ের নাম হচ্ছে বিজয় পাহাড়, যেটি কিনা বান্দরবন জেলায় অবস্থিত এবং এই পাহাড়ের অপর নাম হচ্ছে তাজিংডং পাহাড় এবং এই তাজিংডং পাহাড় হচ্ছে এই বিজয় পাহাড়ের অপর নাম। এরপরে আমরা এই যে টপিকগুলো পড়লাম, এই টপিকগুলো সম্পর্কে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে তা আমরা একটু দেখব। সবার প্রথমে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ঢাবির ঘ ইউনিটে 2017-18 সেশনে এসেছিল। আমরা জানলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা সেটি কি? সেটি হচ্ছে ভোলা।
এই যে এই ভোলাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বীপ, এবং আমরা এখানে সন্দ্বীপ সম্পর্কে জানলাম, সেন্ট মার্টিন সম্পর্কে জানলাম, হাতিয়ার সম্পর্কে জানলাম, এগুলো প্রত্যেকটাই এক একটা দ্বীপ, কিন্তু সবচেয়ে বৃহত্তম দ্বীপ হচ্ছে এই ভোলা। এরপর আরেকটা যদি আমরা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে দুবলার চর। দুবলার চর কোথায় অবস্থিত? এটা প্রশ্ন এসেছিল ঢাবির খ ইউনিটে 2016-17 সেশনে, এবং এই দুবলার চর অবস্থান করছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে। এবং এই যে দুবলার চর সহ আরো বিভিন্ন ধরনের চর আছে, সবগুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সকল টপিকগুলো তোমাদের খুব সহজভাবে অনুধাবন করতে পারবে, এবং এর সাথে সাথে আমরা আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।